6 এপ্রিল 1909। এক জনমানবহীন বরফ শীতল শূন্যতা। এখানে দিন বা রাতের কোনো পার্থিব সংজ্ঞা নেই, নেই কোনো পূর্ব বা পশ্চিম। আছে শুধু অনন্ত বরফ আর এক ভৌগোলিক বিন্দু, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের সবচেয়ে দুঃসাহসী স্বপ্ন এবং ভয়ঙ্করতম দুঃস্বপ্নের জন্ম দিয়েছে। ভৌগোলিক উত্তর মেরু। তীব্র ঠান্ডায় জমে যাওয়া নিঃশ্বাসের বাষ্পের মধ্য দিয়ে একদল মানুষ এগিয়ে চলেছে। তাদের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে, চামড়া তুষার ক্ষতে জর্জরিত। দলের নেতৃত্বে আছেন আমেরিকান অভিযাত্রী রবার্ট এডুইন পিয়েরি। তার সাথে আছেন তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ম্যাথিউ হ্যানসেন এবং 4 জন ইনুইট শিকারী উতা, ইগিওয়া, সিগলু এবং উকেয়া। 40 দিনেরও বেশি সময় ধরে তারা এক ভয়ঙ্কর পথ পাড়ি দিয়েছেন। অবশেষে পিয়েরি তার সেক্সট্যান্ট যন্ত্র দিয়ে সূর্যের অবস্থান মেপে ঘোষণা করলেন তারা পৌঁছে গেছেন পৃথিবীর অক্ষের সেই কাল্পনিক বিন্দুতে যেখানে সমস্ত দ্রাঘিমা রেখে এসে মিলিত হয়েছে। পিয়েরি বরফের বুকে পুঁতে দিলেন আমেরিকার পতাকা। কয়েক শতাব্দীর এক অমানসিক সংগ্রামের যেন অবসান ঘটল। কিন্তু পিয়েরি যখন সভ্য জগতে ফিরে এসে তার বিজয়ের সংবাদ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন, তখন আসে এক বিস্ফোরণের মতো খবর। তারই স্বদেশী ডক্টর ফ্রেডরিক কুক দাবি করেছেন যে তিনি পিয়েরির প্রায় 1 বছর আগেই 1908 সালের 21 এপ্রিল উত্তর মেরুতে পৌঁছে গিয়েছিলেন। শুরু হয় বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভৌগোলিক বিতর্ক। কে ছিলেন প্রথম? দৃঢ় প্রতিজ্ঞ, কিছুটা উদ্ধত কিন্তু অত্যন্ত সংগঠিত রবার্ট পিয়েরি, নাকি বন্ধুত্বপূর্ণ কিন্তু কিছুটা অগোছালো এবং বিতর্কিত ডক্টর ফ্রেডরিক কুক? নাকি দুজনেই ছিলেন ভুলের শিকার, অথবা দুজনেই ছিলেন 1 শতাব্দীর সেরা প্রতারক? কেন এই বরফ শীতল শূন্যতা জয় করার জন্য মানুষ তার জীবন, সম্পদ সবকিছু বাজি রেখেছিল? যে মেরু অভিযান ছিল বাণিজ্যের পথ খোঁজার এক প্রচেষ্টা, তা কিভাবে হয়ে উঠল জাতীয় গৌরব আর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার এক ভয়ঙ্কর যুদ্ধ? আর কারা ছিলেন সেই সব অগ্রপথিক যারা পিয়েরি বা কুকের বহু আগে বরফের সাথে যুদ্ধ করে একটু একটু করে মানুষের পদচিহ্নকে পৃথিবীর চূড়ার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন? এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তুর আজকের পর্বে। উত্তর মেরু জয়ের দৌড় বা পোলার ফিভারের শুরুটা আসলে হয়েছিল শত শত বছর আগেই। প্রাচীন গ্রিকদের সময় থেকেই পৃথিবীর উত্তরে এক রহস্যময় বরফময় অঞ্চলের ধারণা প্রচলিত ছিল। দার্শনিক পিথেয়াস আল্টিমা থুলি নামে এক ভূখণ্ডের কথা বলেছিলেন, যা ছিল পরিচিত বিশ্বের শেষ সীমানা। কিন্তু মধ্যযুগের পর এই পৌরাণিক কৌতূহলের জায়গা নেয় এক বাস্তব এবং অর্থনৈতিক প্রয়োজন। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলো এশিয়ার মশলা এবং রেশমের বিশাল বাজারের সাথে সরাসরি বাণিজ্য পথ স্থাপনের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু আফ্রিকা ঘুরে উত্তমাশে অন্তরীপ হয়ে প্রাচ্যে যাওয়ার পথটি ছিল দীর্ঘ এবং পর্তুগিজদের নিয়ন্ত্রণে। আবার আমেরিকা ঘুরে পশ্চিমে যাওয়ার পথটিও ছিল স্পেনীয়দের দখলে। তাই ব্রিটিশ, ডাচ এবং ফরাসি বণিকরা একটি বিকল্প পথের সন্ধান শুরু করে। তাদের ধারণা ছিল আমেরিকার উত্তর দিয়ে অথবা রাশিয়ার সাইবেরিয়ার উত্তর দিয়ে নিশ্চয়ই এশিয়ায় পৌঁছানোর কোনো সংক্ষিপ্ত জলপথ রয়েছে। এই কাল্পনিক দুটি পথই ইতিহাসে নর্থ ওয়েস্ট প্যাসেজ এবং নর্থ ইস্ট প্যাসেজ নামে পরিচিত। এই বাণিজ্যিক পথের খোঁজই মানুষকে প্রথমবারের মতো আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলের ভয়াবহ বাস্তবতার মুখোমুখি করে দেয়। হেনরি হাডসন, মার্টিন ফ্রবিশার, উইলিয়াম ব্যারেন্টসের মতো অভিযাত্রীরা তাদের ছোট ছোট কাঠের জাহাজ নিয়ে উত্তরের বরফ সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তাদের অনেকেই আর ফিরে আসেননি। তাদের জাহাজগুলো হয় বরফের চাপে পিষ্ট হয়ে হারিয়ে গেছে সমুদ্রের গভীরে, আর নাবিকরা মারা গেছে অনাহারে, নয়তো মারা গেছে শীতে জমে অথবা স্কার্ভি নামক ভয়াবহ রোগে। তারা উত্তর মেরুতে পৌঁছাতে পারেননি, কিন্তু তাদের রেখে যাওয়া মানচিত্র এবং লগবুকগুলো পথ দেখিয়েছিল ভবিষ্যৎ অভিযাত্রীদের। 19বিংশ শতাব্দীতে এসে এই অভিযানের উদ্দেশ্য বদলাতে শুরু করে। বাষ্পীয় ইঞ্জিন এবং উন্নত প্রযুক্তির জাহাজ আবিষ্কারের পর বাণিজ্যিক পথের চেয়েও বড় হয়ে ওঠে ভৌগোলিক আবিষ্কার এবং জাতীয় গৌরব। শুরু হয় পৃথিবীর মানচিত্রের শেষ সাদা অংশটুকু পূরণ করার এক তীব্র প্রতিযোগিতা। এই সময়ে জন্ম নেয় এক নতুন ধারণা, ফার্দেস্ট নর্থ বা সর্বাধিক উত্তরে পৌঁছানো।
উত্তর মেরু তখনও ছিল এক অকল্পনীয় দূরত্ব, তাই প্রতিটি অভিযানের লক্ষ্য হয়ে দাঁড়ায় আগের অভিযাত্রীর রেকর্ড ভেঙে আরও কয়েক মাইল উত্তরে পৌঁছানো। ব্রিটিশ নৌবাহিনীর অফিসার স্যার উইলিয়াম এডওয়ার্ড প্যারি 1827 সালে এক দুঃসাহসী অভিযানে বের হন। তিনি জাহাজ ছেড়ে দিয়ে দুটি বিশেষ নৌকাকে স্লেজের মতো ব্যবহার করে বরফের উপর দিয়ে মেরুর দিকে যাত্রা করেন। কিন্তু তিনি যা কল্পনা করেননি তা হল তিনি যে বরফের চাকের উপর দিয়ে উত্তরে হাঁটছেন, সেই বরফের চাক নিজেই দক্ষিণ দিকে ভেসে চলেছে। প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রম করে 15-20 কিলোমিটার এগিয়ে এগিয়ে তিনি দেখতেন বরফের স্রোতের কারণে তারা আসলে মাত্র 4 থেকে 5 কিলোমিটার অগ্রসর হয়েছেন। প্রায় 1 মাস পর 82 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশে পৌঁছে তিনি হাল ছেড়ে দিতে বাধ্য হন। তিনি মেরুতে পৌঁছাতে পারেননি, কিন্তু পরবর্তী অর্ধ শতাব্দীর জন্য ফার্দেস্ট নর্থের রেকর্ডটি তার দখলে রাখেন। এই অভিযানগুলো প্রমাণ করে দিয়েছিল যে উত্তর মেরু জয় করতে হলে শুধু সাহস আর ইচ্ছাশক্তি যথেষ্ট নয়, প্রয়োজন এক নতুন কৌশল এবং প্রকৃতির চরিত্র বোঝার গভীর ক্ষমতা। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে শুরু হয় উত্তর মেরু অভিযানের এক নতুন অধ্যায়। এবার লক্ষ্য আরও স্পষ্ট, সরাসরি ভৌগোলিক উত্তর মেরু। এই সময়ের দুটি অভিযান মেরু অভিযানের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যদিও দুটি শেষ হয়েছিল বিপর্যয়ের মধ্য দিয়ে। প্রথমটি ছিল 1875 থেকে 76 সালের মধ্যে ক্যাপ্টেন জর্জ নারেসের নেতৃত্বে ব্রিটিশ আর্কটিক এক্সপিডিশন। ব্রিটিশ নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌশক্তি হিসেবে নিজেদের গৌরব পুনরুদ্ধার করতেই এই বিশাল অভিযানের আয়োজন করে। ক্যাপ্টেন জর্জ নারেসের নেতৃত্বে দুটি শক্তিশালী বাষ্পীয় জাহাজ HMS অ্যালার্ট এবং HMS ডিসকভারি গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূল ধরে কেনেডি চ্যানেলের দিকে যাত্রা শুরু করে। তাদের কৌশল ছিল যতটা সম্ভব উত্তরে জাহাজ নিয়ে যাওয়া এবং সেখান থেকে ম্যানহোলিং বা মানুষে টানা স্লেজ পাঠিয়ে মেরুর দিকে চূড়ান্ত অভিযান শুরু করা। ক্যাপ্টেন নারেস 82 ডিগ্রি উত্তর অক্ষাংশের কাছে জাহাজ নোঙর করতে সক্ষম হন, যা ছিল এক নতুন রেকর্ড। এরপর কমান্ডার অ্যালবার্ট হেস্টিংস মার্কহ্যামের নেতৃত্বে একটি স্লেজ পার্টি মেরুর দিকে যাত্রা শুরু করে। তাদের স্লেজগুলো ছিল অবিশ্বাস্য রকমের ভারী। প্রতিটি স্লেজ টানার জন্য 7-8 জন নাবিককে দড়ি দিয়ে আক্ষরিক অর্থেই পশুর মতো খাটতে হতো। বরফের পৃষ্ঠ ছিল অমসৃণ এবং বিশালাকার বরফ স্তূপ বা প্রেশার রিজে ভর্তি। দিনে মাত্র 1 বা 2 মাইল অগ্রসর হওয়াই ছিল কঠিন। কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় স্কারভি। তাজা ফল বা মাংসের অভাব থেকে ভিটামিন সি এর ঘাটতির কারণে নাবিকদের শরীর ভেঙে পড়তে শুরু করে। তাদের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছিল, পুরনো ক্ষতগুলো আবার খুলে যাচ্ছিল এবং প্রচণ্ড দুর্বলতায় তারা হাঁটতে পারছিল না। মার্কহ্যামের দল যখন 83 ডিগ্রি 20 মিনিট উত্তর অক্ষাংশে পৌঁছায়, তখন তাদের অর্ধেকেরও বেশি সদস্য মৃত্যুশয্যায়। তারা প্যারির রেকর্ড ভাঙতে পেরেছিল, কিন্তু এর জন্য দিতে হয়েছিল ভয়াবহ মূল্য। শেষ পর্যন্ত তারা কোনো মতে জাহাজে ফিরে আসার পর পুরো অভিযানটিকেই ব্যর্থ ঘোষণা করা হয়। এই অভিযান থেকে প্রমাণ হয় যে ব্রিটিশ নৌবাহিনীর ঐতিহ্যবাহী ম্যানহোলিং পদ্ধতি আর্কটিক জয়ের জন্য একেবারেই অকাজের ছিল। দ্বিতীয় অভিযানটি ছিল 1879 থেকে 81 সালের জর্জ ডি লংয়ের জিনেট এক্সপিডিশন। আমেরিকান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জর্জ ওয়াশিংটন ডি লং উত্তর মেরু অভিযান নিয়ে এক ভিন্ন তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তৎকালীন অনেক ভূগোলবিদের মতো তিনিও মনে করতেন যে জাপানের উষ্ণ কুরোশীয় স্রোতটি বেরিং প্রণালী দিয়ে আর্কটিক মহাসাগরে প্রবেশ করে এবং এর ফলে মেরুর কাছাকাছি একটি উষ্ণ বরফমুক্ত সমুদ্র বা ওপেন পোলার সি রয়েছে। তার পরিকল্পনা ছিল এই স্রোতের সাহায্যে সরাসরি জাহাজে করে মেরুতে পৌঁছে যাওয়া। নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকার মালিক জেমস গর্ডন বেনেটের অর্থায়নে ডি লং তার জাহাজ ইউএসএস জিনেট নিয়ে সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করেন। কিন্তু বেরিং প্রণালী পার হওয়ার পরপরই তার তত্ত্বটি যে কতটা ভুল ছিল তা তিনি হাড়ে হাড়ে টের পান। কোনো উষ্ণ সমুদ্রের দেখা তো মেলেইনি, বরং 1879 সালের সেপ্টেম্বরে জিনেট সাইবেরিয়ার উপকূলের কাছে বিশাল একটি বরফ চাকের মধ্যে আটকা পড়ে যায়। এরপর শুরু হয় এক দুঃস্বপ্নের অধ্যায়। প্রায় 21 মাস ধরে জাহাজটি বরফের সাথে সাথে পশ্চিম দিকে ভেসে যেতে থাকে। অবশেষে 1881 সালের জুনে বরফের প্রচণ্ড চাপে জিনেটের কাঠের কাঠামো ভেঙে যায় এবং জাহাজটি তলিয়ে যায় সমুদ্রের গভীরে। ডি লং এবং তার 33 জন নাবিক
তখন সাইবেরিয়ার উপকূল থেকে শত শত মাইল দূরে এক অনন্ত বরফ প্রান্তরের মাঝে অসহায়। তারা 3টি ছোট নৌকায় করে বরফের উপর দিয়ে টেনে এবং খোলা পানিতে দাঁড় বেয়ে সাইবেরিয়ার লেনা নদীর বদ্বীপের দিকে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করেন। কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ে নৌকা 3টি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটি নৌকা তার সকল নাবিক সহ হারিয়ে যায় চিরদিনের জন্য। দ্বিতীয় নৌকাটি উপকূলে পৌঁছাতে সক্ষম হয় এবং এর নাবিকদের উদ্ধার করে স্থানীয় শিকারীরা। কিন্তু ডিলংয়ের নৌকাটি পৌঁছায় এক জনশূন্য বিরান উপকূলে। খাবারের অভাবে, শীতে জমে এবং চরম অবসাদে ডিলং এবং তার সঙ্গীরা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদের লগবুক এবং ডায়েরিগুলো, যা পরে উদ্ধার করা হয়েছিল, আর্কটিক অভিযানের ইতিহাসের সবচেয়ে করুণ এবং মর্মস্পর্শী দলিলগুলোর মধ্যে অন্যতম। জিনেট অভিযান ছিল এক ভয়াবহ ব্যর্থতা, কিন্তু এর একটি অপ্রত্যাশিত ফলাফল ছিল। 3 বছর পর জিনেট জাহাজের ধ্বংসাবশেষ গ্রিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে ভেসে ওঠে। এটি প্রমাণ করে যে আর্কটিক মহাসাগরে বরফ এক নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এই তথ্য থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এক নরওয়েজিয়ান অভিযাত্রী, যিনি মেরু অভিযানের কৌশলকে চিরদিনের জন্য বদলে দিতে যাচ্ছিলেন। ফ্রিডজফ ন্যানসেন ছিলেন একজন বিজ্ঞানী, একজন ক্রীড়াবিদ এবং একজন স্বপ্নদ্রষ্টা। তিনি নরওয়ের জাতীয় নায়ক ছিলেন, যিনি এর আগে প্রথম ব্যক্তি হিসেবে বরফে ঢাকা গ্রিনল্যান্ডকে আড়াআড়িভাবে স্কি করে পাড়ি দিয়েছিলেন। জিনেট জাহাজের ধ্বংসাবশেষের আবিষ্কার ন্যানসেনের মাথায় এক যুগান্তকারী ভাবনার জন্ম দেয়। তিনি ভাবলেন, যদি বরফ পশ্চিম থেকে পূবে প্রবাহিত হয়, তবে কেন বরফের বিরুদ্ধে যুদ্ধ করা? কেন বরফের স্রোতকেই নিজের বাহন হিসেবে ব্যবহার করা হবে না? তার পরিকল্পনাটি ছিল সহজ, কিন্তু অত্যন্ত দুঃসাহসী। তিনি এমন একটি বিশেষ জাহাজ তৈরি করবেন, যা বরফের চাপে পিষ্ট না হয়ে বরং বরফের উপরে উঠে যাবে। এরপর তিনি জাহাজটিকে সাইবেরিয়ার উপকূলের কাছে নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে বরফের মধ্যে জমিয়ে দেবেন এবং প্রকৃতির হাতে নিজেকে ছেড়ে দেবেন। তিনি আশা করেছিলেন 3 থেকে 4 বছরের মধ্যে বরফের স্রোত জাহাজটিকে সরাসরি উত্তর মেরুর উপর দিয়ে অথবা এর খুব কাছ দিয়ে গ্রিনল্যান্ডের দিকে নিয়ে যাবে। এই পরিকল্পনার জন্য ন্যানসেন যে জাহাজটি তৈরি করেন তার নাম ছিল ফ্রাম। নরওয়েজিয়ান ভাষায় যার অর্থ এগিয়ে। ফ্রাম ছিল প্রকৌশলের এক বিস্ময়। এর কাঠামো ছিল ডিমের মতো গোলাকার এবং মসৃণ। যখন বরফ 2 দিক থেকে চাপ দিত, তখন সাধারণ জাহাজের মতো পিষ্ট না হয়ে ফ্রাম বরফের উপরে উঠে যেত। এর দেয়াল ছিল 3 স্তরীয় এবং পুরো, যা প্রচণ্ড শীত থেকে নাবিকদের রক্ষা করতে পারত। 1893 সালে ন্যানসেন এবং তার 12 জন সঙ্গী ফ্রাম নিয়ে যাত্রা শুরু করেন। সাইবেরিয়ার নিউ সাইবেরিয়ান দ্বীপপুঞ্জের কাছে তারা জাহাজটি বরফে জমিয়ে দেন। এরপর শুরু হয় এক দীর্ঘ, ধীর এবং মনস্তাত্ত্বিকভাবে ক্লান্তিকর অপেক্ষা। ফ্রাম বরফের সাথে সাথে ধীরে ধীরে ভাসতে থাকে, কখনো উত্তরে, কখনো পশ্চিমে। জাহাজে একটি উইন্ড মিল ছিল, যা বিদ্যুৎ উৎপাদন করত, এবং তাদের একটি বিশাল লাইব্রেরি ছিল সময় কাটানোর জন্য। 1 বছর পেরিয়ে যাওয়ার পর ন্যানসেন বুঝতে পারেন যে বরফের স্রোতটি তাকে মেরুর ঠিক উপর দিয়ে নিয়ে যাবে না, বরং এর কিছুটা দক্ষিণ দিয়ে যাবে। 1895 সালের মার্চ মাসে যখন তারা 84 ডিগ্রি উত্তর অক্ষাংশে পৌঁছেছেন, তখন ন্যানসেন এক দুঃসাহসী সিদ্ধান্ত নেন। তিনি জাহাজ এবং তার আরামদায়ক জীবন ছেড়ে দিয়ে মাত্র একজন সঙ্গী হেলমার জোহানসনকে নিয়ে স্কি এবং কায়াক সহ কুকুটানা স্লেজে করে মেরুর দিকে চূড়ান্ত অভিযান শুরু করেন। তাদের লক্ষ্য ছিল 50 দিনে মেরুতে পৌঁছে সেখান থেকে ফ্রান্স জোসেফ ল্যান্ড নামক দ্বীপপুঞ্জের দিকে ফিরে আসা। কিন্তু আর্কটিকের বাস্তবতা ছিল তাদের ধারণার চেয়েও কঠিন। বরফের পৃষ্ঠ ছিল উঁচু নিচু এবং প্রেসার রিজে ভর্তি। তাদের পথ বারবার বরফের ফাটল বা খোলা পানির লিড দ্বারা বাধাগ্রস্ত হচ্ছিল। 3 সপ্তাহ পর 86 ডিগ্রি 13 মিনিট 6 সেকেন্ড উত্তর অক্ষাংশে পৌঁছে ন্যানসেন বুঝতে পারেন যে তাদের পক্ষে মেরুতে পৌঁছানো অসম্ভব। তাদের খাবার ফুরিয়ে আসছিল এবং সামনে ছিল এক দীর্ঘ এবং অনিশ্চিত ফিরতি যাত্রা। তারা ফার্দেস্ট নর্থের নতুন রেকর্ড স্থাপন করেছিলেন, কিন্তু এখন তাদের বেঁচে থাকার জন্য লড়তে হবে। ফ্রান্স জোসেফ ল্যান্ডের দিকে ফেরার পথে তাদের প্রায় সমস্ত কুকুরকে খেয়ে ফেলতে হয়েছিল। 1895 সালের আগস্টে তারা দ্বীপপুঞ্জের একটি উপকূলে পৌঁছান এবং শীতকাল কাটানোর জন্য একটি আশ্রয় তৈরির সিদ্ধান্ত নেন।
তারা পাথর এবং শ্যাওলা দিয়ে একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করেন এবং এর ছাদ হিসেবে ব্যবহার করেন একটি ওয়ালরাসের চামড়া। পরবর্তী 9 মাস ধরে ন্যানসেন এবং জোহানসেন এই আদিম আশ্রয়ে বাস করেন। তাদের একমাত্র জ্বালানি ছিল ওয়ালরাসের চর্বি এবং তাদের খাবার ছিল পোলার বিয়ার এবং ওয়ালরাসের মাংস। পরবর্তী গ্রীষ্মে তারা আবার দক্ষিণে যাত্রা শুরু করেন এবং এখানেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। একদিন ন্যানসেন কুকুরের ডাকের মতো একটি শব্দ শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন এটি তার মনের ভুল, কিন্তু শব্দটি আবার শোনার পর তিনি সেদিকে এগিয়ে যান এবং একজন মানুষকে দেখতে পান। তিনি ছিলেন ব্রিটিশ অভিযাত্রী ফ্রেডরিক জ্যাকসন, যিনি ফ্রান্স জোসেফ ল্যান্ডে একটি অভিযান পরিচালনা করছিলেন। সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন থাকার প্রায় 3 বছর পর ন্যানসেন এবং জোহানসেন অপ্রত্যাশিতভাবে উদ্ধার পান। এর কিছুদিন পরেই ফ্রাম জাহাজটিও বরফ থেকে মুক্ত হয়ে নরওয়েতে ফিরে আসে। ন্যানসেনের অভিযানটি ছিল এক মহাকাব্যিক সাফল্য। তিনি মেরুতে পৌঁছাতে পারেননি, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে সঠিক প্রযুক্তি এবং প্রকৃতির সাথে মানিয়ে চলার মানসিকতা নিয়ে আর্কটিককে জয় করা সম্ভব। তার জাহাজ ফ্রাম এবং তার কৌশলগুলো পরবর্তী প্রজন্মের মেরু অভিযাত্রীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। ন্যানসেনের রেকর্ডের পর উত্তর মেরু জয়ের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবেশ করে ইতালি। ইতালি রাজপরিবারের সদস্য প্রিন্স লুইজি আমেদিও ডিউক অব আব্রুজি ছিলেন একজন অভিজ্ঞ পর্বতারোহী এবং অভিযাত্রী। তিনি ন্যানসেনের কৌশলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। 1899 সালে তিনি স্টেলা পোলারে বা মেরু তারকা নামে একটি জাহাজ নিয়ে ফ্রান্স জোসেফ ল্যান্ডে পৌঁছান। তার পরিকল্পনা ছিল সেখানে একটি বেস ক্যাম্প স্থাপন করে শীতকাল কাটানো এবং পরবর্তী বসন্তে কুকুর টানা স্লেজ পাঠিয়ে মেরুর দিকে যাত্রা করা। তার দলে ছিলেন ইতালীয় নৌবাহিনীর অফিসার উমবের্তো কানি এবং বেশ কয়েকজন অভিজ্ঞ আলপাইন গাইড। কিন্তু শীতকালে ঘটে এক বিপর্যয়। একটি প্রশিক্ষণ যাত্রার সময় ডিউকের হাতে মারাত্মক তুষারক্ষত হয় এবং তার 2টি আঙুল কেটে ফেলতে হয়। এর ফলে তিনি নিজে মেরুযাত্রার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। কিন্তু অভিযান বাতিল না করে তিনি তার বিশ্বস্ত সঙ্গী ক্যাপ্টেন উমবের্তো কানিকে এই দায়িত্ব দেন। 1900 সালের মার্চে কানির নেতৃত্বে একটি দল মেরুর দিকে যাত্রা শুরু করে। তারা ন্যানসেনের চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছিল এবং তাদের কৌশল ছিল আরও আক্রমণাত্মক। প্রায় 1 মাস পর তারা ন্যানসেনের ফার্দেস্ট নর্থের রেকর্ড অতিক্রম করে। অবশেষে 86 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশে পৌঁছে তারা ইতালির পতাকা স্থাপন করে। তারা ন্যানসেনের চেয়ে প্রায় 20 নটিক্যাল মাইল বা 37 কিলোমিটার বেশি উত্তরে পৌঁছাতে সক্ষম হয়। তবে তাদের ফেরার পথটি ছিল ভয়ঙ্কর। তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল এবং দলের 3 জন সদস্য চিরদিনের জন্য হারিয়ে যায়। কিন্তু কানি এবং তার সঙ্গীরা কোনো মতে বেস ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হন। ডিউক অফ আব্রুজির অভিযানটি প্রমাণ করে যে ন্যানসেনের কৌশলকে ভিত্তি করে সঠিক পরিকল্পনা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে মানুষ ধীরে ধীরে মেরুর দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা তখন হয়ে ওঠে আরও তীব্র। এবার মঞ্চে প্রবেশ করেন সেই ব্যক্তি যিনি অভিযানকে তার জীবনের একমাত্র লক্ষ্যে পরিণত করেছিলেন, রবার্ট পিয়েরি। রবার্ট এডউইন পিয়েরি ছিলেন আমেরিকান নৌবাহিনীর একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু তার আসল আবেগ ছিল আর্কটিক আবিষ্কার। তিনি ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, একরোখা এবং প্রচারের ক্ষমতায় দক্ষ একজন মানুষ। তার কাছে উত্তর মেরু জয় করা ছিল এমন এক স্বপ্ন যা তার জীবনের 2 দশকেরও বেশি সময় দখল করে রেখেছিল। পিয়েরির প্রথম দিকের অভিযানগুলো ছিল গ্রিনল্যান্ডে। সেখানেই তিনি 2টো গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেন। প্রথমত, আর্কটিকের পরিবেশে টিকে থাকার জন্য ইউরোপীয় কৌশলগুলো অকেজ্য। একমাত্র যারা এখানে সফলভাবে বাস করে, অর্থাৎ ইনুইট বা এস্কিমোরা, তাদের জ্ঞান এবং কৌশলই হল বেঁচে থাকার চাবিকাঠি। পিয়েরি ইনুইটদের কাছ থেকে পশুর চামড়ার পোশাক তৈরি করা, ইগলু বানানো এবং কুকুর টানা স্লেজ চালানো শেখেন। দ্বিতীয়ত, তিনি ম্যাথিউ হেনসনের মতো একজন অমূল্য সঙ্গীকে খুঁজে পান। হেনসন ছিলেন একজন আফ্রিকান আমেরিকান অভিযাত্রী, যিনি পিয়েরির প্রথম অভিযান থেকেই তার সাথে ছিলেন। তিনি ইনুইট ভাষা এবং তাদের সংস্কৃতি দারুণভাবে রপ্ত করেন এবং স্লেজ নির্মাণ ও মেরামতিতে তার কোনো জুটি ছিল না। পিয়েরি নিজে স্বীকার করেছেন যে হেনসনকে ছাড়া তার পক্ষে মেরু জয় করা সম্ভব ছিল না। এই অভিজ্ঞতাগুলোর উপর ভিত্তি করে
পিয়েরি মেরু জয়ের জন্য এক বিশেষ পদ্ধতি তৈরি করেন, যা পিয়েরি সিস্টেম নামে পরিচিত। এর মধ্যে একটি ছিল ইনুইটদের সহায়তা নেয়া। পিয়েরি তার অভিযানে শুধুমাত্র পুরুষ অভিযাত্রীদের নিতেন না, বরং ইনুইট শিকারী এবং তাদের পুরো পরিবারকে সাথে নিতেন। নারীরা পশুর চামড়া দিয়ে বিশেষ পোশাক সেলাই করতেন, যা ছিল যে কোনো ইউরোপীয় পোশাকের চেয়ে অনেক বেশি কার্যকর। ম্যানহোলিংয়ের পরিবর্তে তিনি সম্পূর্ণরূপে কুকুর টানা স্টেজের উপর নির্ভর করতেন। এছাড়া অভিযানের পথে বিভিন্ন স্থানে তিনি আগে থেকেই খাবার এবং সরঞ্জামের ভাণ্ডার বা কেজ তৈরি করে রাখতেন। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবন ছিল সাপোর্ট পার্টি সিস্টেম। তার মূল অভিযানটি কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত ছিল। প্রতিটি দলের নেতৃত্বে থাকতেন একজন অভিজ্ঞ অভিযাত্রী। তারা সবাই একসাথে যাত্রা শুরু করত। প্রথম দলটি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পথ তৈরি করে একটি কেজ স্থাপন করে এবং তারপর মূল দলে তাদের সেরা কুকুর এবং বাড়তি রসদ বুঝিয়ে দিয়ে বেস ক্যাম্পে ফিরে আসত। এরপর দ্বিতীয় দলটি আরও কিছুটা পথ তৈরি করে ফিরে আসত। এভাবে একের পর এক সাপোর্ট পার্টি ফিরে যাওয়ার ফলে চূড়ান্ত মেরু যাত্রার জন্য যে দলটি থাকত তারা থাকত সবচেয়ে তরতাজা এবং তাদের স্লেজ থাকত সবচেয়ে হালকা, কারণ তাদের শুধু মেরুতে পৌঁছানো এবং শেষ কেজ পর্যন্ত ফিরে আসার মতো রসদ বহন করতে হতো। এই সিস্টেম ব্যবহার করে পিয়েরি 1906 সালে ডিউক অব আব্রুজের রেকর্ড ভেঙে 87 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশে পৌঁছান। কিন্তু একটি বিশাল খোলা পানির লিডের কারণে তিনি আর এগোতে পারেননি এবং প্রায় অনাহারে কোনো মতে ফিরে আসেন। এই ব্যর্থতা তাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। তিনি তার জীবনের শেষ এবং চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। পিয়েরি যখন তার চূড়ান্ত অভিযানের জন্য অর্থ সংগ্রহ এবং পরিকল্পনা তৈরিতে ব্যস্ত, তখন আর্কটিকের মঞ্চে আবির্ভূত হন তার পুরনো প্রতিদ্বন্দ্বী ডক্টর ফ্রেডরিক অ্যালবার্ট কুক। কুক ছিলেন একজন চিকিৎসক, যিনি পিয়েরির একটি গ্রিনল্যান্ড অভিযানে ডাক্তার হিসেবে কাজ করেছিলেন। তিনি এর আগে অ্যান্টার্কটিকাতেও একটি বেলজিয়ান অভিযানে অংশ নিয়েছিলেন, যেখানে তার সঙ্গী ছিলেন তরুণ রোয়াল্ড অ্যামুন্ডসেন। কুকের ব্যক্তিত্ব ছিল পিয়েরির ঠিক বিপরীত। যেখানে পিয়েরি ছিলেন কর্তৃত্বপরায়ণ এবং অনেকের কাছে অপ্রিয়, সেখানে কুক ছিলেন বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল। কিন্তু তার খ্যাতির সাথে কিছু বিতর্ক জড়িত ছিল। এর কয়েক বছর আগে তিনি দাবি করেছিলেন যে তিনি উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলি, বর্তমানে যা দেনালি নামে পরিচিত, সেটি জয় করেছেন। কিন্তু পরে তার এই দাবি মিথ্যা প্রমাণিত হয়। 1907 সালে কুক গ্রিনল্যান্ডের উত্তরে একটি শিকার অভিযানের কথা বলে যাত্রা শুরু করেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল উত্তর মেরু। পিয়েরির বিশাল আয়োজনের বিপরীতে কুকের পরিকল্পনা ছিল অত্যন্ত সাধারণ। তিনি মাত্র দুজন ইনুইট সঙ্গী আহওয়েলা এবং এটুকিশুককে নিয়ে 1908 সালের ফেব্রুয়ারিতে এক হালকা স্লেজে করে মেরুর দিকে যাত্রা শুরু করেন। তার কৌশল ছিল লিভিং অব দ্য ল্যান্ড, বা প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করে টিকে থাকা। তিনি পোলার বিয়ার বা সিল শিকার করে তার নিজের এবং কুকুরদের খাবারের ব্যবস্থা করবেন বলে পরিকল্পনা করেন। এটি ছিল এক অবিশ্বাস্য রকমের ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। এক বছর পর 1909 সালের এপ্রিলে কুক গ্রিনল্যান্ডের একটি বিচ্ছিন্ন জনপদে ফিরে আসেন এবং দাবি করেন যে তিনি এবং তার দুই সঙ্গী এক বছর আগে 1908 সালের 21 এপ্রিল উত্তর মেরুতে পৌঁছে গিয়েছিলেন। তার গল্পটি ছিল এক মহাকাব্যিক অভিযানের। মেরুতে পৌঁছানোর পর ফেরার পথে তিনি ভয়ঙ্কর বরফের স্রোতে আটকা পড়েন এবং কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জের একটি দ্বীপে বরফের গুহায় শীতকাল কাটাতে বাধ্য হন। কিন্তু তার এই দাবির সাথে একটি বড় সমস্যা ছিল। তার কাছে কোনো অকাট্য প্রমাণ ছিল না। তার সেক্সট্যান্ট এবং অন্যান্য যন্ত্রসহ তার বিস্তারিত ডায়েরি এবং নেভিগেশনাল রেকর্ডগুলো তিনি একজন আমেরিকান শিকারী হ্যারি হুইটনিকে রাখতে দিয়েছিলেন, যা পরে হারিয়ে যায় বা ফেলে দেওয়া হয় বলে দাবি করা হয়। তার একমাত্র সাক্ষী ছিলেন তার দুই ইনুইট সঙ্গী, যাদের বক্তব্য ছিল অস্পষ্ট এবং পরস্পর বিরোধী। কুক যখন তার দাবির কথা ঘোষণা করেন, তখন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু তার প্রমাণের অভাব এবং মাউন্ট ম্যাককিনলির বিতর্কিত অতীত তার দাবিকে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছিল। 1908 সালের আগস্টে কুক যখন আর্কটিকের কোথাও হারিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে, তখন রবার্ট পিয়েরি তার বিশাল অভিযান নিয়ে যাত্রা শুরু করেন। তার জাহাজ রুজভেল্ট কানাডার এলিসমেয়ার দ্বীপের কেপ শেরিডানে পৌঁছায়।
সেখানে তিনি এবং তার দল শীতকালীন বেস ক্যাম্প স্থাপন করেন। তার দলে ছিলেন ম্যাথিউ হেনসেন, ক্যাপ্টেন বব বার্টলেট, রস মার্ভিনের মতো অভিজ্ঞ অভিযাত্রী এবং কয়েক ডজন ইনুইট পুরুষ, নারী ও শিশু। 1909 সালের 1 মার্চ পিয়েরির পরিকল্পিত আর্কটিক অ্যাসল্ট শুরু হয়। ক্যাপ্টেন বার্টলেটের নেতৃত্বে অগ্রবর্তী দলটি পথ পরিষ্কার করতে এবং ট্রেইল বানাতে এগিয়ে যায়। এরপর একের পর এক সাপোর্ট পার্টি তাদের অনুসরণ করে। পিয়েরি সিস্টেম একটি সুনির্দিষ্ট ঘড়ির কাঁটার মতো কাজ করছিল। প্রতি কয়েকদিন পরপর একটি করে সাপোর্ট পার্টি তাদের কাজ শেষ করে ফিরে যাচ্ছিল, আর মূল দলটি ক্রমশ ছোট, হালকা এবং দ্রুতগামী হয়ে উঠছিল। প্রায় 1 মাস পর তারা 87°47' উত্তর অক্ষাংশে পৌঁছান। এটি ছিল ক্যাপ্টেন বার্টলেটের ফিরে যাওয়ার নির্ধারিত বিন্দু। বার্টলেট ছিলেন একজন অত্যন্ত দক্ষ নেভিগেটর এবং তিনি চেয়েছিলেন চূড়ান্ত যাত্রায় পিয়েরির সঙ্গী হতে, কিন্তু পিয়েরি তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। পিয়েরি পরে লিখেছিলেন যে তিনি চেয়েছিলেন বিজয়ের চূড়ান্ত গৌরব শুধুমাত্র একজন আমেরিকান হিসেবে তিনিই অর্জন করবেন। চূড়ান্ত মেরুদলের জন্য পিয়েরি বেছে নেন ম্যাথিউ হেনসেন এবং 4 জন ইনুইট, উতা, ইগিংওয়া, সিগলু এবং উকেয়াকে। এই সিদ্ধান্তটি ছিল অত্যন্ত বিতর্কিত, কারণ হেনসেন বা ইনুইটদের কেউই স্বাধীনভাবে নেভিগেশন করতে বা পিয়েরির গণনাগুলো যাচাই করতে পারতেন না। শেষ 5 দিনের যাত্রায় পিয়েরির দল অবিশ্বাস্য গতিতে অগ্রসর হয় বলে তিনি দাবি করেন। অবশেষে 1909 সালের 6 এপ্রিল পিয়েরি ঘোষণা করেন যে তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছেন। তিনি ক্যাম্প জেসাপে আমেরিকার পতাকা স্থাপন করেন এবং পরবর্তী 30 ঘন্টা ধরে বিভিন্ন স্থানে নেভিগেশনাল রিডিং নেন এবং ছবি তোলেন। ফেরার পথে পিয়েরি যখন সভ্য জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করেন, তখনই তিনি ডক্টর কুকের দাবির কথা জানতে পারেন। পিয়েরি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি কুককে একজন প্রতারক বলে অভিহিত করেন এবং তার নিজের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য এক বিশাল প্রচার অভিযান শুরু করেন। এই 2 অভিযাত্রীর দ্বন্দ্ব তখন নিউ ইয়র্কের খবরের কাগজের প্রথম পাতার এক চাঞ্চল্যকর খবরে পরিণত হয়। পিয়েরি বনাম কুকের বিতর্কটি ছিল বিজ্ঞানের চেয়েও বেশি ব্যক্তিত্ব এবং রাজনীতির লড়াই। পিয়েরির পক্ষে ছিল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং নিউ ইয়র্ক টাইমসের মতো শক্তিশালী প্রতিষ্ঠান। অন্যদিকে কুকের পক্ষে ছিল সাধারণ মানুষের সহানুভূতি এবং নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকা। কিন্তু কুকের সবচেয়ে বড় দুর্বলতা ছিল প্রমাণের অভাব। তার কোনো নেভিগেশনাল রেকর্ড ছিল না যা স্বাধীনভাবে যাচাই করা যায়। তার ইনুইট সঙ্গীদের বর্ণনাও ছিল অস্পষ্ট। তারা বলেছিল যে তারা এক দীর্ঘ যাত্রা করেছিল এবং কোনো ভূখণ্ড দেখেনি, কিন্তু তারা নিশ্চিত ছিল না যে তারা বিগ নেল বা মেরু পর্যন্ত পৌঁছেছিল কিনা। কুকের মাউন্ট ম্যাকিনলি নিয়ে পূর্বের মিথ্যাচারের ইতিহাসও তার বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। তবে তার বর্ণনায় আর্কটিকের যে চিত্র তুলে ধরা হয়েছে তা ছিল বাস্তবসম্মত। কিছু বিশেষজ্ঞ মনে করেন তার ছোট এবং হালকা অভিযানের কৌশলটি সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। অন্যদিকে পিয়েরির একটি বিস্তারিত ডায়েরি এবং নেভিগেশনাল রেকর্ড ছিল। তার সাথে সাক্ষী হিসেবে অভিযাত্রীরা ছিলেন, যদিও তারা চূড়ান্ত পর্বে তার সাথে ছিলেন না। তার পিয়েরি সিস্টেম ছিল এক যৌক্তিক এবং সুপরিকল্পিত কৌশল, যা তার সফল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছিল। এছাড়া শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর সমর্থনও তাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে সাহায্য করেছিল। অবশ্য পিয়েরির দাবি নিয়েও গুরুতর সন্দেহ রয়েছে। তার লগবুকে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। বিশেষ করে ক্যাপ্টেন বার্টলেট ফিরে যাওয়ার পর তার দলের গতি হঠাৎ করে প্রায় দ্বিগুণ হয়ে যায়, যা অনেক বিশেষজ্ঞই মনে করেন অসম্ভব। তার ডায়েরিতে 6 এপ্রিল তারিখের পাতায় কোনো বিজয় বা উত্তেজনার চিহ্ন নেই, বরং সেখানে লেখা দ্য পোল অ্যাট লাস্ট, দ্য প্রাইজ অফ 3 centuries, মাই ড্রিম অ্যান্ড অ্যাম্বিশন ফর 23 years, মাইন অ্যাট লাস্ট। এই লাইনটি পরে ওই পাতার ফাঁকা জায়গায় যোগ করা হয়েছিল বলে মনে করেন অনেকে। এছাড়া তার চূড়ান্ত দলে কোনো দ্বিতীয় নেভিগেটর না থাকায় তার গণনাগুলো যাচাই করার কোনো উপায়ও ছিল না। বিগত 1 শতাব্দী ধরে ঐতিহাসিক এবং বিশেষজ্ঞরা উভয় অভিযাত্রীর দাবিকে চুলচেরা বিশ্লেষণ করেছেন। ব্রিটিশ অভিযাত্রী এবং লেখক ওয়ালি হার্বার্ট, যিনি নিজে 1969 সালে প্রথম ব্যক্তি হিসেবে কুকুরটানা স্লেজে করে উত্তর মেরু পাড়ি দিয়েছিলেন, তিনি পিয়েরির ডায়েরি এবং রেকর্ড পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছান যে পিয়েরি সম্ভবত মেরু থেকে 30 থেকে 60 মাইল দূরে ছিলেন এবং নেভিগেশনাল ভুলের কারণে অথবা ইচ্ছাকৃতভাবে তার অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছিলেন।
আজকের দিনে বেশিরভাগ ঐতিহাসিকের মতে কুক সম্ভবত মেরুর কাছাকাছিও পৌঁছাতে পারেননি। অন্যদিকে পিয়েরি খুব কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু তিনি সম্ভবত ভৌগোলিক মেরুর সঠিক বিন্দুতে পা রাখতে পারেননি। তাহলে কে প্রথম উত্তর মেরুতে পৌঁছেছিলেন? যদি আমরা ভূপৃষ্ঠে যাত্রার কথা বলি, তবে অবিসংবাদিত প্রথম ব্যক্তি হলেন ব্রিটিশ অভিযাত্রী ওয়ালি হার্বার্ট। যদি আমরা যে কোনো মাধ্যমে পৌঁছানোর কথা বলি, তবে প্রথম মানুষ ছিলেন আমেরিকান বিমান চালক রিচার্ড বার্ড, যিনি 1926 সালে একটি ফকার ট্রাইমোটর বিমানে করে মেরুর উপর দিয়ে উড়ে গিয়েছিলেন বলে দাবি করেন, যদিও তার দাবি নিয়েও বিতর্ক রয়েছে। প্রথম যাচাইযোগ্য বিজয়টি আসে এর মাত্র 3 দিন পর, যখন নরওয়েজিয়ান অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন, যিনি এর আগে দক্ষিণ মেরু জয় করেছিলেন, তার আমেরিকান স্পন্সর লিঙ্কন এলসওয়ার্থ এবং ইতালীয় বিমান চালক উমবের্তো নোবিলে নর্গে নামক একটি এয়ারশিপে করে স্যালবার্ড থেকে আলাস্কা পর্যন্ত মেরুর উপর দিয়ে উড়ে যান। আর বরফের উপর অবতরণকারী প্রথম মানুষরা ছিলেন সোভিয়েত ইউনিয়নের একটি বৈজ্ঞানিক দল, যারা 1937 সালে একটি বিমানে করে সেখানে অবতরণ করেন। উত্তর মেরু জয়ের কাহিনী কোনো একক ব্যক্তির বিজয়ের গল্প নয়। এটি বহু প্রজন্মের অভিযাত্রীদের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ এবং প্রায় করুণ মৃত্যুর এক মহাকাব্য। এটি এমন এক অধ্যায় যেখানে মানুষের অদম্য কৌতূহল এবং খ্যাতির আকাঙ্ক্ষা প্রকৃতির নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছিল। উইলিয়াম প্যারি থেকে শুরু করে জর্জ ডি লং, ফ্রিডজফ ন্যানসেন থেকে উমবের্তো কানি, প্রত্যেকেই মানুষের জ্ঞানের সীমানাকে আরও কিছুটা উত্তরে ঠেলে দিয়েছিলেন। রবার্ট পিয়েরি এবং ফ্রেডরিক কুকের বিতর্কিত গল্পটি সেই যুগের চূড়ান্ত এবং সবচেয়ে নাটকীয় প্রকাশ। তাদের গল্প থেকে মনে হতেই পারে যে ইতিহাসে বিজয় প্রায় অস্পষ্ট এবং সত্য কখনো কখনো বরফের মতোই পিচ্ছিল হতে পারে। তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং ত্রুটি যাই থাকুক না কেন, এই মেরু শিকারীরা ছিলেন তাদের যুগের দুঃসাহসী সন্তান। তারা এক অজানা, ভয়ঙ্কর এবং প্রতিকূল বিশ্বের মুখোমুখি হয়েছিলেন এবং তাদের অসীম সাহস দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করে দিয়েছিলেন।